এই চিঠিটার দুটো কপি তৈরি করা হয়েছিল এবং আইপ্যাক থেকে তৈরি করা হয়েছিল। একটা কপি প্রতীকুর রহমানকে দেওয়া হয়েছিল আর একটা কপি কুণাল ঘোষের কাছে রেখে দেওয়া হয়েছিল। বলতে দেশের অন্যতম বড় একজন চোর যাকে বলা হয় তার হাত থেকে যখন পতাকা তুলে নিচ্ছে, লাল ঝান্ডাটা পাশে রেখে দিচ্ছে, তখন তো মানে মন খারাপ হয়। এবং নীতি নৈতিকতা ছাড়া নাকি কমিউনিস্ট হওয়া যায় না। সত্যি নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট হওয়া যায় না, তাই উনি হতে পারেননি। উনি তৃণমূল কংগ্রেস দলটাকে ওই জন্য বেছে নিয়েছেন। তখন আমি একটা উত্তর দিতাম, আমি যেন একটা প্রতিকুর রহমান হতে পারি। আজকে যদি কেউ আমাকে কিছু জিজ্ঞেস করে এই বিষয়ে, আমি বলবো জীবনে আর যাই হই না হই যেন একটা প্রতিকুর রহমান না হয়ে যায়। উনি তৃণমূল কংগ্রেসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন কেন সেদিন আনিস খানকে মেরেছিলেন, কেন তামান্নারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীদের হাতে খুন হয়েছিল। শতরূপ ঘোষ 22 লাখের গাড়ি চড়ছে বলে ওনার খুব খারাপ লেগেছে এবং উনি দল ছেড়ে দিচ্ছেন। দিয়ে এমন একটা দলে যাচ্ছেন যে দলের কাউন্সিলর কোটি কোটি টাকার অ্যাস্টন মার্টিন চেপে করেন। যে দলে কে, যে ফোঁড়াটা, যে ফোঁড়ার কথা বলছিলাম, সেই দলে যে ফোঁড়াগুলো তৈরি হচ্ছে, ওই মিটিংটা না থাকলে আজকে আমরা বুঝতে পারতাম না। ধরুন টাকা, মানে অর্থ, সম্পত্তি হোক, সেটা পদ হোক, সেই জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত থেকেছিলেন। সেইগুলো তৃণমূল প্রথমেই জানাই দাদা, নজরে বাংলায় তোমাকে স্বাগত। ইতিমধ্যে রাজ্য রাজনীতির যে তোলপাড় করা বিষয় এবং প্রধান উল্লেখ্য বিষয় তা হলো প্রতীকুর রহমান। একদিকে নীতি আদর্শ নিয়ে ভুরি ভুরি বক্তব্য, আর তারপরেই প্রতীক চিহ্ন বদল। কেমনভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এটা খারাপ লাগে যে একটা সময় যে বামপন্থী দল করতো এবং বামপন্থী মতাদর্শে বিশ্বাস করতো এবং ফেসবুকে একটা বড় করে স্ট্যাটাসও দিয়েছিল নীতি নৈতিকতা ছাড়া নাকি কমিউনিস্ট হওয়া যায় না। সত্যি নীতি নৈতিকতা ছাড়া কমিউনিস্ট হওয়া যায় না, তাই উনি হতে পারেননি। উনি তৃণমূল কংগ্রেস দলটাকে ওই জন্য বেছে নিয়েছেন। খারাপ লাগছে। আর এই যে তোলপাড় করার কথা বলছো, রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে এটা প্রতিকুর রহমান বলে নয়। দেখো, মানুষ এটা দেখে অভ্যস্ত যে বিজেপি থেকে তৃণমূল জয়েন করবে, তৃণমূল থেকে কেউ বিজেপি জয়েন করবে। কিন্তু আজকে এটা স্পেশাল হয়ে গেছে, মিডিয়াতে বেশি লোক নজর রাখছে। তার কারণ হচ্ছে কেউ লাল ঝান্ডা যে একসময় হাতে তুলে নিয়েছিল, সেই লাল ঝান্ডার তুলে নেওয়া ছেলেটা সে হাতে আজকে তৃণমূলের পতাকা তুলে নিচ্ছে। তাই জন্য হয়তো মিডিয়া তোলপাড় করছে বিষয়টাকে। প্রতিকুর রহমান বলে বিষয়টা নয়। কালকে যদি অন্য কোনো কেউ দলের নেতা, ছোট বড় কেউ নেতা, সে যদি নিজের আদর্শকে বিসর্জন দিয়ে তৃণমূলের হাতে পতাকাটা তুলে নেয়, আবার এরকম তোলপাড় হবে। তাই প্রতিকুর রহমান যদি মনে করেন যে উনি বড় নেতা হয়ে গেছেন, দেখছি ওনার কথাবার্তা, ওনার মুখের ভঙ্গি ইত্যাদি দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও নিজেকে লার্জার দেন লাইফ একটা দেখানোর চেষ্টা করছেন। আমার মনে হয় ওনাকেও তৈরি করেছে এই দলটা। এই দল না থাকলে হয়তো উনি তৈরি হতেন না। জ্যোতি বসু একসময় বলেছিলেন এই লাল ঝান্ডা না থাকলে আমাকে কেউ চিনতো না। আমি জানি না উনি জ্যোতি বসুর থেকেও বড় নেতা হয়ে গেছেন কিনা। তবে কি বলবো, খারাপ লাগে। খারাপ তো লাগে একটা সময়, যাদেরকে সামনে থেকে দেখেছি, যাদের জন্য রাজনীতি ভালো লাগা, তাদের মধ্যে একজন তো নিশ্চয়ই প্রতিকুর রহমান। আমাকে অনেকে অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে তোমার রাজনীতিতে ইচ্ছেটা কেন জাগলো, এত কিছু ছিল জীবনে। তো আমি যে কটা নাম বলতাম তাদের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় নামটা প্রতিকুর রহমানের সবসময় থাকতো। যে কোনো ইন্টারভিউতে দেখো ওর নামটা থাকতো এবং ভবিষ্যতেও থাকবে। এটাও তো মিথ্যে হয়ে যায় না যে প্রতিকুর রহমান আজকে সিপিএম দলটাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনার জন্য আমার রাজনীতি দেখা, রাজনীতিকে পছন্দ করা, এমনকি আমার জীবনের অনেক আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে গেলে আমি বলবো যে প্রতিকুর রহমানের জন্য আমার জীবনে হয়তো প্রথম স্টেজটা পাওয়া, স্টেজে গান করা, এসএফআইয়ের একটা বড় অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমাকে জায়গা দেওয়া। আমাকে একবার ফোন করেছিল রাত্রেবেলা, ব্রাদার কালকে একটা অনুষ্ঠান আছে, তুমি কি গান করবে? সেই জিনিসগুলো হয়েছিল এবং অনেক ব্যক্তিগত কথোপকথন হয়েছিল, দলটাকে ভালো লাগাও হয়েছিল ওনার জন্য। এবং শুধু আমি বলে নয়, অনেক ছেলেমেয়েরা যারা রাজনীতিতে সৎভাবে পড়ে থাকতে চায়, আদর্শ মেনে করতে চায়, তারাও একসময় প্রতিকুর রহমানদের দেখে দলটা করেছিল। এই জন্য খারাপ লাগাটা একটু পার্সোনাল হয়ে যায় এই বিষয়ে। সেই 2023-এর সেই মঞ্চ থেকে যাকে দেখে অনুভব মাইতি প্রতীকুর রহমান হতে চেয়েছিল, আজকে এই প্রতীকুর রহমানকে দেখে কোনোভাবে কি মনে হবে যে সেই প্রতীকুর রহমান হতে? না, আমাকে যদি তখন কেউ জিজ্ঞেস করতো রাজনীতিতে কেন আসা, তখন আমি একটা উত্তর দিতাম, আমি যেন একটা প্রতিকুর রহমান হতে পারি। আজকে যদি কেউ আমাকে কিছু জিজ্ঞেস করে এই বিষয়ে, আমি বলবো জীবনে আর যাই হই না হই যেন একটা প্রতিকুর রহমান না হয়ে যায়। এটাই আর কি বলার। মানে খারাপ তো লাগে যে যে একসময় ভাবো তো, মানে যে তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করছে। এবং আমাকে পার্সোনালি আমি একটা প্রশ্ন ওনাকে করেছিলাম, আমার মনে আছে এখন। একটা ট্রেন জার্নি আমরা করেছিলাম, গড়বেতা থেকে একটা মিটিং করে ফিরছিলাম। ফাঁকা ট্রেন, রাত 8টার সময় বসে আছি, অনেক গল্প করলাম আমরা, প্রায় 2-2.5 ঘন্টা গল্প চলেছে। একটা প্রশ্ন করেছিলাম প্রতিকুর দাকে যে এই যে তোমাকে মাটিতে পড়ে রাজনীতি করতে হচ্ছে, এই যে 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে কলকাতায় এসে আবার অন্য কোনো জায়গায় যাওয়া, রাজনীতি করা, তোমার কখনো মনে হয়নি যে তৃণমূল থেকে অফার তো নিশ্চয়ই আসে? তো কখনো নেতা হওয়ার ইচ্ছে জাগেনি, কখনো মন্ত্রী হওয়ার ইচ্ছে জাগেনি, বা এই প্রলোভন, এই এত কিছু তো হাতছানি দেয়। তো তোমার কখনো দল ছেড়ে অন্য দলে যাওয়ার ইচ্ছে করেনি? তখন সেই প্রতিকুর রহমান, আজকের প্রতিকুর রহমান, সেদিন আমাকে বলেছিল, জানি না আজকের প্রতিকুর রহমান কিনা, সেদিনের প্রতিকুর রহমান আমাকে বলেছিল যে
দেখো ব্রাদার, তৃণমূলের সাথে লড়াই করাটা খুব একটা কঠিন বিষয় নয়। মাঠে ময়দানে থেকে তৃণমূলের সাথে লড়াইটা সবাই করে এবং এটা খুবই ইজি ব্যাপারটা আমাদের জন্য। কিন্তু যে জিনিসটা সঙ্গে আমাদেরকে রোজ লড়তে হয় তাহলে এই যে প্রলোভন হাতছানি দিচ্ছে, যে লোভ রোজ আমাদেরকে হাতছানি দিচ্ছে। আরও আমার পাশের বাড়ির নেতাটাকে দেখছি, তৃণমূল নেতাটাকে দেখছি, যে একতলা বাড়ি ছিল সে ছতলা বাড়ি রাতারাতি বানিয়ে ফেলছে, একটা লাখ টাকার গাড়িতে চড়ছে। সেখানে আমাকে ট্রেন জার্নি করে, আমিও রাজনীতি করছি, সেও রাজনীতি করছে। তো সেখানে তো একটা প্রলোভন, লোভ রোজ আমাকে ডাকে যেন ওদের কাছে চলে যাওয়ার। কিন্তু এই লোভটাকে, এই প্রলোভনটাকে যে লড়াই করতে পারছি আজ অবধি, সেইখানেই হয়তো কঠিন লড়াই, এবং সেটাকে আমি সারা জীবন করে যেতে চাই। এটা ছিল প্রতিকুর রহমানের বক্তব্য। এবং আমি আরও একটা প্রশ্ন করেছিলাম যে ধরো এই যে পার্টি ওয়েজ তোমরা যে পাও সেটা তো খুবই সামান্য, তাতে সংসার চলে যাওয়ার মতো হয়তো হয় না অনেক সময়। তো এই জিনিসটা তোমার কষ্ট হয় না যে এভাবে সংসার চালানো যায়? তো আমাকে বলেছিল, ব্রাদার দেখো, একটা কলকাতায় একটা রিক্সা চালক, সে যদি এর থেকেও কম টাকায় তার সংসার চালিয়ে নিতে পারে, আমি কেন পারবো না? তো এই কথাগুলো যে ছেলেটা বলেছিল এবং আমাকে মোটিভেট করেছিল, আজকে সেই ছেলেটা যখন হাতে তৃণমূলের ঝান্ডা তুলে নিচ্ছে, তাও আবার রাজ্যের, যাকে বলা হয়, এবং রাজ্যের বলতে দেশের অন্যতম বড় একজন চোর যাকে বলা হয়, তার হাত থেকে যখন পতাকা তুলে নিচ্ছে, লাল ঝান্ডাটা পাশে রেখে দিচ্ছে, তখন তো মানে মন খারাপ হয়। এবং তাও মানে একটা কমরেড চলে যাওয়া, সেটা তো সবার কাছে একটা বড় লস হবে এটা। দাদা আর একটি বিষয় যেটি এই মুহূর্তে প্রধানত গুপ্তচর খোঁজা বা কে আসল মির্জাফর সেটা খোঁজা, চিঠি কে বাইরে বার করে দিল গ্রুপ থেকে, এটাও খোঁজা নিয়ে আমাদের সমাজ মাধ্যমে একাধিক তোলপাড় তৈরি হয়েছে। এখন কি মনে হয় চিঠিটা কোথা থেকে প্রকাশ হয়েছিল? এখন না, আমি প্রথম দিন থেকেই জানতাম চিঠিটাকে লিক করেছে। দেখো, যার চিঠি দেওয়ার প্রয়োজন থাকতো, যদি চিঠি দিতেই হতো, তাহলে উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথম কথা উনি দিতেন না, উনি পার্সোনালি গিয়ে সেলিম সাহেবকে হাতে গিয়ে ফিজিক্যালি গিয়ে লেটারটা দিয়ে আসতেন। এটাই হয় সাধারণত, এটাই হয়। এবং বা পার্সোনালি মেল করতে পারতেন, পার্টির অফিসিয়াল আইডিতে মেল করতে পারতেন। উনি ইচ্ছে করে ওই হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছিলেন এই কারণেই, যাতে পরবর্তীকালে বলতে পারেন যে চিঠিটা পার্টির কেউ লিক করেছে। আমি তোমাকে মানে 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই চিঠিটার দুটো কপি তৈরি করা হয়েছিল এবং আইপ্যাক থেকে তৈরি করা হয়েছিল। একটা কপি প্রতিকুর রহমানকে দেওয়া হয়েছিল, আর একটা কপি কুণাল ঘোষের কাছে রেখে দেওয়া হয়েছিল। যখন প্রতিকুর রহমান গ্রুপে ওই চিঠিটা পোস্ট করলো, তার সাথে সাথে তার কিছুক্ষণ পরে ওই চিঠির যে আরেকটা কপি কুণাল ঘোষের কাছে ছিল, উনি ফেসবুকে ওটাকে আপলোড করেছিলেন এবং দেখানো হয়েছিল এমনভাবে যে সিপিএমের অন্দরের সব খবর আমার কাছে চলে আসে। বিষয়টা সেটা নয়, আমরা প্রথম দিন থেকেই জানতাম বিষয়টা, তো কেউ কিছু বলেনি। মানে তখন থেকেই বোঝা গেছিল যে উনি কি চাইছেন। তো সেই বিষয়ে আর কেউ মাতামাতি করেনি এবং আজও কেউ করছে না। এখন তো সাধারণ জনগণ বুঝেই যাচ্ছে যে জিনিসটা কি হয়েছিল। পার্টির যারা নেতৃত্বরা আছেন, আমার বিশ্বাস তারাও মনে করেছিলেন যে এখন চুপ থাকা ভালো, সময় বলে দিবে যে সেদিন আসল ঘটনাটা কি হয়েছিল, এবং মানুষ এটা বুঝতে পারছে। দাদা প্রতিকুর রহমানের একটি বক্তব্য খুবই দৃষ্টি আকর্ষণ করে, তা হলো দলে একনায়কতন্ত্র চলতো, মানে বামপন্থ দলে সিপিআইএম একনায়কতন্ত্র চলতো, সেখানে নাকি সেলিম বাবুই শেষ কথা, তার উপরে কেউ কিছু বলতে পারে না, তিনি যেটা চান সেটাই করেন। আমার বক্তব্য, একটা বক্তব্য তো আরও প্রচলিত আছে আমাদের এই সমাজ মাধ্যমে রাজনীতির ক্ষেত্রে, যে তৃণমূলে একটাই পোস্ট, বাদ বাকি সবাই ল্যাম্প পোস্ট। তাহলে সেই তৃণমূল দলে গিয়ে কি সে কোনোভাবে সেই বিষয়টিকে মিথ্যা প্রমাণ করতে পারবে? একটা কথা হচ্ছে, এখন তুমি অন্ধকে চশমা পরালে সে তো আর চোখে দেখতে পাবে না, সে এখন অন্ধ হয়ে গেছে। তাকে তুমি যতই চশমা পরাও, এই চশমাটা পরানোর চেষ্টা সৃজন ভট্টাচার্যরা অনেক দিন ধরে করেছেন। যখন থেকে খবরটা এসেছিল যে তৃণমূলে জয়েন করবে, তখন সৃজন ভট্টাচার্যরা অনেক চেষ্টা করেছিল তাকে আটকানোর, এবং দলের অনেকে চেষ্টা করেছিল, আটকাতে পারেনি। কারণ ওই যে কথাটা বললাম, অন্ধকে আর চশমা পরিয়ে ওকে আর ও আর দেখতে পেতো না কোনোভাবে, ও দেখতেও এখন পাচ্ছে না। আর যে একনায়কতন্ত্রের কথা বলছো, হয়তো সত্যি কথা, হয়তো উনি বলেছিলেন যেটা, সেটা হয়তো ফেলে দেওয়ার মতো হয়তো ছিল না। আমি এখনও জানি না, আমি তো পার্টির ভিতরের কোনো খবর সেভাবে আমার কাছে জানা নেই, আমি পার্টির কোনো মেম্বারও নই। যদি ওটা সত্যি হয়ে থাকে, যদি কমপ্লেনটা সত্যি হয়ে থাকে, আজকে আমি বলছি সেই তৃণমূল কংগ্রেসে গিয়ে এই প্রতিকুর রহমান কি প্রশ্ন করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? যদি কোনো পলিসি ওনার ভালো না লাগে, উনি কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবেন? এবং সেই প্রশ্ন করার পরে ওনার জিপটা আস্ত থাকবে তো? যে প্রতিকুর রহমান বলতেন দলে নাকি প্রশ্নহীন আনুগত্য, সেটা উনি চাইতেন, যেটা যে প্রশ্ন করলে যেন উত্তর আসে। আমি বলছি এখন উনি তৃণমূল কংগ্রেসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন কেন সেদিন আনিস খানকে মেরেছিলেন, কেন তামান্নারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কর্মীদের হাতে খুন হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, সেগুলো কোথায় রাখা আছে। তো যদি প্রশ্ন করেন, আমি বলছি এই প্রশ্নগুলো করার পরেও যে ওনার জিপ কাটা যাবে না, সেই গ্যারান্টি উনি নিতে পারবেন। এবং আরেকটা কথা উনি বলেছিলেন যে দলে নাকি কি একটা কর্পোরেট কালচার স্টার্ট হয়েছে সিপিএম দলে, উনি পছন্দ করেন না।
কর্পোরেট কালচার বলতে ওই নাকি হোয়াটসঅ্যাপ টাইপ এইসব টাইপের কথা বলছিলেন। আমি বলছি এই প্রতিকুর রহমান যে কর্পোরেট স্টাইলের বিরুদ্ধে, তিনি গিয়ে এমন একটা দলে জয়েন করলেন যে দলটাকে চালায় আইপ্যাক বলে একটা বড় কর্পোরেট সংস্থা। উনি ওখানে গিয়ে কি বলবেন, মানে উনি যখন তৃণমূল জয়েন করেছেন তারপরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক যে সংস্থা আছে তাকে কি ছেটে ফেলবে? নিশ্চয়ই করবে না। তাই এগুলো একটা বাহানা। দেখো, কেউ দল ছেড়ে চলে যাওয়ার আগে কেউ বলে না যে আমার পদ চাই, আমার টাকা চাই, আমার লোভ বেড়ে গেছে। এগুলো তো কেউ কোনোদিন বলেনি। একমাত্র হ্যাঁ, পৃথিবীতে একজন বলেছিলেন, তার নাম বাবুল সুপ্রিয়, যিনি বলেছিলেন আপনি কেন বিজেপি ছাড়ছেন, আমাকে পদ দেয়নি, আপনি কেন তৃণমূলে আসছেন, কারণ আমাকে পদ দেবে বলেছে। উনি ছাড়া বাকি যত এক্সাম্পল তুমি দেখে নাও, কেউ কোনোদিন বলেনি যে আমার পদ চাই। সবাই বলেছে যে আমার দলে নিঃশ্বাস নিতে পারছি না, আমার অস্বস্তি হচ্ছে, কাজ করতে পারছি না। প্রতিকুর রহমানরা তার কোনো ব্যতিক্রম নয়, আজকে প্রমাণ হলো। তো সেটাই আর কি, সেটাই দেখা যাচ্ছে। আর হ্যাঁ, উনি একটা কথা বলতে গিয়ে মোহাম্মদ সেলিম স্যারকে বলেছিলেন যে উনি নাকি গব্বর সিং। হ্যাঁ, গব্বর সিং, ভাবো, যে মোহাম্মদ সেলিমকে গব্বর সিং বলছে এখন, আর যে পার্টিতে যাচ্ছে তার মধ্যে, মানে মোহাম্মদ সেলিমকে এখন গব্বর সিং বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখন মনে হয় লেনিন খুঁজে পাবেন। এটাই মানে ঋতব্রতরাও খুঁজে পেয়েছিল, প্রতিকুর রহমানরা খুঁজে পাচ্ছে। প্রতিকুর রহমানের কাছে একটা সুযোগ ছিল, দুটো অপশান ছিল তার কাছে। হয় উনি বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারতেন, নয় উনি ঋতব্রত রেজ্জাক মোল্লা হতে পারতেন। তো উনি দ্বিতীয়টা বেছে নিলেন। এবং যে সফলতার সিঁড়ি বেয়ে উনি উপরে উঠতে চাইছেন, আমি বিশ্বাস করব উনি রাত্রে যখন ঘুমাবেন তখন ভাববেন সেই সিঁড়ির প্রত্যেকটা ধাপে আনিস খানের রক্ত লেগে আছে, তামান্নার রক্ত লেগে আছে, মইদুল মিদ্দা, সুদীপ্ত গুপ্তদের রক্ত লেগে আছে। সেই রক্তের উপর পা দিয়ে উনি সফলতার সিঁড়িতে উঠতে চাইছেন। তাতে যদি ভাবেন ওনার ভালো হবে, ওনাকে কংগ্রেচুলেশন। দাদা, এই প্রতিকূল প্রসঙ্গে যে আরও একটি দৃষ্টান্তমূলক বিষয়, তা হলো ওই শতরূপ ঘোষকে কটাক্ষ করা, যে বিষয়টি একদিকে মোহাম্মদ সেলিম, অপরদিকে তার এই প্রিয় বা পেয়ার বা এরকম কিছু একটা বলে শতরূপ ঘোষের নাম করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল সেই 22 লাখের গাড়ি, সেন্ট ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি কেমনভাবে দেখছে? দেখুন, উনি বেরোনোর পরে যে দুজনকে টার্গেট করেছিলেন, এবং আমার এটা পুরো বিশ্বাস যে টার্গেটটা ওনার নয়, কারণ আমি ব্যক্তিগতভাবে আমি এদের দুজনকেই চিনি, এবং আমি জানি শতরূপ ঘোষ কীভাবে প্রতিকুর রহমানের বিপদে থেকেছে এবং প্রতিকুর রহমান কীভাবে শতরূপদাকে সম্মান করে, দাদা হিসেবে দেখে। এদের মধ্যে কোনো দিন কোনো দ্বন্দ্ব ছিল না। আমি এটা বিশ্বাস করুন, যারা বিশ্বাস করার তারা নিশ্চয়ই করবেন। আমি এই জিনিসগুলো জানি বলে, আমি সামনে থেকে দেখেছি বলে আমি এটা বলতে পারছি। এদের মধ্যে কোনোদিন কোনো দ্বন্দ্ব ছিল না। তাহলে প্রতিকুর রহমান জিনিসটা কেন করছে? কারণ এটা একটা স্ক্রিপ্ট। আইপ্যাক লিখে দিয়েছে যে কখন কি বলবে, কাকে বলবে, কিভাবে বলবে, ঠিক আছে, কখন বলবে, সব কিছু সাজানো হয়ে গেছে। দেখো, একটা জিনিস এটা সত্যি যে মাঠে ময়দানের লড়াইতে বামেদের থেকে অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস এগিয়ে। সেখানে হয়তো কুণাল ঘোষরা একটা পাল্টা দিতে পারে মাঠে ময়দানে, কিন্তু টিভি স্টুডিওতে যাকে, মানে যে শতরূপ ঘোষ কুণাল ঘোষদের এবং তৃণমূলের যারা মুখপাত্ররা আসেন তাদের ধুয়ে কাপড় কেচে দেন, কাপড় কাচার মতো অবস্থা করেন, মুখ কালি করে যারা বাড়ি ফেরেন, সেই শতরূপ ঘোষকে কাউন্টার করার মতো এখনো দলে কোনো ছেলে বা মেয়ে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না যে শতরূপ ঘোষকে কাউন্টার করতে পারবে। এবং শতরূপ ঘোষকে অনেক লোভ দেখানো হয়েছিল, আপনি দলে চলে আসুন, এটা করবো, এটা করে দেবো, সেটা করে দেবো, কিন্তু শতরূপ ঘোষদের কিনতে পারছে না। তাই কুণাল ঘোষদের একটা ব্যক্তিগত রাগ থেকে গেছে যে আমি মাঠে ময়দানে হারাতে পারলেও টিভিতে যাকে হারাতে পারছি না, সোশ্যাল মিডিয়াতে আমরা এক মাসে 6 কোটি 7 কোটি টাকা সোশ্যাল মিডিয়ায় খরচ করছি, তারপরেও একটা লোক আমাদেরকে ধুয়ে কাপড় কেচে দিচ্ছে, তাহলে সেই ছেলেটাকে সবচেয়ে খারাপ করতে হবে সবার আগে। তাই প্রতিকুর রহমান ছিল একটা মাধ্যম যাকে বেছে নিয়েছিল। এবং প্রতিকুরদা অনেক কথা বলেছে, যে 22 লাখের প্রসঙ্গ বললে, টিভিতে যাওয়া নেতা, সেন্ট মাখা নেতা, ইত্যাদি ইত্যাদি। তো সত্যি তো, মানে শতরূপ ঘোষ 22 লাখের গাড়ি চড়ছে বলে ওনার খুব খারাপ লেগেছে এবং উনি দল ছেড়ে দিচ্ছেন, দিয়ে এমন একটা দলে যাচ্ছেন যে দলের কাউন্সিলর কোটি কোটি টাকার অ্যাস্টন মার্টিন চেপে করেন। এখন প্রতিকুর রহমানদের কেমন লাগবে সেটাও আমি জানতে চাই। আর দেখুন, সবাই যে মাঠে নেমে রাজনীতি করবে তা তো নয়। দেখুন, একটা দলে, একটা রেজিমেন্টেড পার্টি, তাতে কেউ আছে কেউ দেওয়াল লিখবে, কেউ পত্রিকার কাজ করবে, কেউ মাঠে ময়দানে করবে, কেউ মিডিয়াটা দেখবে, কেউ মিডিয়াতে ভালো যদি কেউ বক্তব্য রাখে তাকে মিডিয়াতে বসানো হবে, এবং এভাবে ভাগ করা আছে। এবং মোহাম্মদ সেলিম সেটা খুব ভালোভাবে করছেন। আমি মোহাম্মদ সেলিমের প্রসঙ্গে আসছি, উনি খুব ভালোভাবে কাজটা করছেন। এবারে কেউ তো আর শতরূপকে গিয়ে বলতে যাচ্ছে না যে তোমার গায়ে মাটির গন্ধ পাওয়া যাবে প্রতিকুর রহমানের মতো। সেই জিনিসটা কিন্তু প্রতিকুর রহমানের জন্য তোলা। তবে মাটির প্রসঙ্গে মাটির গন্ধ একসময় সত্যি পাওয়া যেত, তবে এখন কমরেডরা বিশ্বাস করেন যে মাটিতে মাটির গন্ধ পাওয়া যেত যে গায়ে, সেই মাটিতে একসময় ফুলের বাগান থাকলেও আজকে কোনো প্রমোটারের হাতে চলে গেছে, আজকে কোনো বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে সেই মাটিতে, সেই মাটির গন্ধ আর পাওয়া যাচ্ছে না। যাই হোক, সবার জন্য যে যে কাজগুলো
ভাগ করা ছিল, সেই সবাই সেই কাজটা করছিলেন। শতরূপ ঘোষকে কেউ মানে মাস পুলার, কেউ কেউ বলছে না গিয়ে ব্রিগেডে কেউ বক্তব্য রাখতে দেখা যায় না, সেটা কিন্তু প্রতিকুর রহমানের জন্য তোলা। প্রতিকুর রহমানরা ব্রিগেড ভরান, শতরূপ ঘোষরা টিভিতে গিয়ে তৃণমূলকে নাস্তানাবুদ করেন। তা এরপরে যদি কেউ কারোর হিংসা জন্মায় দলে, তাতে আমার মনে হয় এই ফোঁড়াগুলো শরীর থেকে বেরিয়ে যাওয়াই ভালো। আরেকটা যাকে আক্রমণ করা হয়েছিল তা হচ্ছে মোহাম্মদ সেলিম। দেখুন, মোহাম্মদ সেলিম বিষয়ে অনেক কথা বলা যায়, অনেক বিতর্ক করা যায় যে সেদিন হুমায়ুন কবিরের সাথে বৈঠকটা সঠিক ছিল কি ছিল না তা নিয়ে অনেক বিতর্ক করা যায়, ঠিক ভুল মানুষরা বলছেন, আমারও অনেক তাতে আমার বক্তব্য আছে। কিন্তু একটা জিনিস ওই মিটিং হওয়ার পরে বোঝা গেছে যে দলে কে যে ফোঁড়াটা, যে ফোঁড়ার কথা বলছিলাম, সেই দলে যে ফোঁড়াগুলো তৈরি হচ্ছে, ওই মিটিংটা না থাকলে আজকে আমরা বুঝতে পারতাম না। আজকে হুমায়ুন কবিরকে বলছেন, হুমায়ুন কবিরের সাথে বৈঠক করার পরে মোহাম্মদ সেলিমকে বলছেন উনি নাকি সাম্প্রদায়িক। কেন না, হুমায়ুন কবির একসময় বলেছিলেন 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে। যখন হুমায়ুন কবির এই বক্তব্যটা রেখেছিলেন তখন তার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই কথাটা বলার পরে হুমায়ুন কবিরকে সাসপেন্ড তো দূরের কথা, তাকে মন্ত্রী বানানো হয়েছিল। তারপরে তাহলে তুমি বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় সাম্প্রদায়িক শক্তি নাকি মোহাম্মদ সেলিম বড় সাম্প্রদায়িক শক্তি? এবং এই মোহাম্মদ সেলিম বৈঠক করার পরে এই হুমায়ুন কবির গিয়ে সেই জায়গায় গিয়ে ক্ষমা চেয়ে এসছে, তারপরে মোহাম্মদ সেলিমকে সাম্প্রদায়িক বলা হয়। এবং এই যে একটা বলা হচ্ছে গব্বর সিং, উনি পার্টিতে এক না এক তন্ত্র চালান। আমি বলছি তোমাকে গ্যারান্টি দিয়ে বেড লাগিয়ে বলছি, তুমি এমন একটা অন্য কোনো দলের নাম বলো যেখানে একটা শতরূপ ঘোষ, একটা সৃজন ভট্টাচার্য, একটা প্রতিকুর রহমান, একটা দীপশিতা ধর, একটা ঐশী ঘোষ, একটা দেবাঞ্জন দে, একটা মৌয়িক বিশ্বাস, এতগুলো ছাত্রনেতা তৈরি করেছে, ছাত্র নেত্রী তৈরি করেছে, অন্য একটা কোনো দলে দেখাও। আর আজকে তৃণমূলের এমন দৈন্য অবস্থা, তাদের ছাত্রনেতার এতটাই অভাব, ওই অবভিয়াসলি হবে, মানে দেবাংশু ভট্টাচার্য, ওই তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো নেতা নিয়ে তো আর কাজ করা যায় না, অন্তত মাঠে ময়দানে কাজ করা যায় না, ওটা ওরা ভালো করে জানে। তাই এত দৈন্য অবস্থা যে শূন্য পার্টির ছাত্রনেতা, যাকে মোহাম্মদ সেলিমরা জায়গা করে দিয়েছিলেন একসময়, তাদের থেকে দলে টানতে হচ্ছে। আর যত ব্যক্তিগত রাগ আমি জানি না কেন মোহাম্মদ সেলিমের উপরে, এই মোহাম্মদ সেলিম ছিল বলে আপনি অল্প বয়সে বিধানসভার টিকিট পেয়েছিলেন, আপনি অল্প সময় লোকসভার টিকিট পেয়েছিলেন, আপনি অল্প সময়ে সবচেয়ে কম বয়সে আপনি রাজ্যসভার পার্টি কমিটির মেম্বার হয়েছিলেন। তারপরেও যদি আপনার কোনো রাগ থেকে থাকে, আমি বলবো সেটা একটা অজুহাত ছিল, সেটা কোনো রাগ নয়, সেটা তৃণমূলে যাওয়ার জন্য একটা রাস্তা আপনি ক্লিয়ার করছিলেন। আপনাকে শুভকামনা। আপনি যে জিনিসগুলো সিপিএমে থাকার সময় যে জিনিস থেকে আপনি বঞ্চিত হয়েছেন, যেমন ধরুন টাকা, মানে অর্থ সম্পত্তি হোক, সেটা পদ হোক, সেই জিনিসগুলো থেকে আপনি বঞ্চিত থেকেছিলেন, সেইগুলো তৃণমূল কংগ্রেসে গিয়ে পাবেন, এই বিশ্বাস আপনার উপর রাখছি। আপনাকে অনেক শুভনন্দন।